দেখো তোমাদের গতদিন যেগুলো পড়ানো হয়েছিল বুঝলে তো, প্রতিবিম্ব পড়ানো হয়েছিল, প্রতিবিম্বের প্রকারভেদ পড়ানো হয়েছিল, আর বলা হয়েছিল চিত্রগুলো, মানে সৎ প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় আর অসৎ প্রতিবিম্ব কিভাবে গঠন করা যায় তার কিছু চিত্র আমরা গতদিন এঁকেছিলাম, তাই তো। আজকে দেখবো আমরা সকলেই আয়নার সামনে দাঁড়িয়েছো, তাই তো। সেই আয়নার সামনে দাঁড়ানোর ফলে তোমার কি তৈরি হয়? প্রতিবিম্ব। বলেছিলাম তো, সেই প্রতিবিম্বের কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সেইগুলো আজকে দেখবো। মানে সমতল দর্পণে সবাই দাঁড়িয়েছে, কেউ দাঁড়ায়নি এমন কেউ নাই। তাহলে তারপরে দাঁড়ানোর পর তোমরা কি কি লক্ষ্য করো সেগুলো তার বৈশিষ্ট্য কি কি দেখো। তোমাকে কি মোটা লাগে? তোমার যে চেহারা সেটা তো লাগে। তার মানে কি বস্তুর আকার যা হবে প্রতিবিম্বের আকার কি হবে? একই হবে। বস্তুর আকার যেমন হবে প্রতিবিম্বের আকার কি হবে? তেমনই হবে। আর কি দেখো, দেখবে তুমি আয়না থেকে যত দূরে দাঁড়িয়ে আছে তোমার প্রতিবিম্বও ঠিক এই আয়না থেকে তত দূরেই কিন্তু গঠিত হয়, হয়তো। মানে আয়না বলবো না, আমরা বিজ্ঞান ভাষায় দর্পণ বলবো। দর্পণ থেকে তুমি যত দূরে দাঁড়াবে তোমার প্রতিবিম্ব কি হবে? ঠিক তত দূরেই কি হবে? তৈরি হবে। এটা দেখো তো। আর কি দেখো, বাম হাত দেখবে, ডান হাত দেখবে, ডান হাত দেখো, বাম হাত উল্টো দেখো, যেটাকে আমরা বলি পার্শ্বীয় পরিবর্তন। আর কি দেখো, আর কি কি দেখো? আমরা তিনটে বললাম। কি কি বললাম? তোমার যা আকার হবে, তোমার দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হবে তার আকারও কি হবে? একই হবে। তুমি দর্পণ থেকে যত দূরে দাঁড়াবে প্রতিবিম্ব ঠিক দর্পণ থেকে তত দূরেই তৈরি হবে। আর কি বললাম? বাম হাতকে আমরা দেখি ডান হাতের দিকে, ডান হাতকে দেখে বাম হাত। আর কি লক্ষ্য করো? পাগল উল্টো দিকে দেখো, পাগল উল্টো দিকে, মাথা নিচে দিকে, হয় না তো? তার মানে প্রতিবিম্ব কেমন হবে? অসৎ হবে। কি হবে? অসৎ প্রতিবিম্ব, বুঝলে? তাহলে সেই বৈশিষ্ট্যগুলো যেগুলো তোমরা লক্ষ্য করো সেইগুলো হচ্ছে কি সমতল দর্পণে কি গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তাহলে কি এক নম্বর কি বললাম? প্রতিবিম্বের আকার প্রতিবিম্বের আকার বস্তু আকারের সমান হয়। বস্তু আকারে কি হয়? বুঝলি তো? এটা দেখানো করতে গিয়ে 2 নম্বর বললাম
তাহলে এই ঘটনাগুলো তোমরা কিন্তু লক্ষ্য করো, যেগুলো আমি যখন মুখে বললাম সেগুলোকে দেখো আমি পরে লিখে দিলাম। প্রতিবিম্বের আকার বস্তু আকারের সমান হবে, বস্তু প্রতিসম না হলে পার্শ্বীয় পরিবর্তন হবে, প্রতিসম মানে বলছি একটু পরে। আর 3 নম্বর বললাম দর্পণ থেকে বস্তু দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্বের সমান হবে। আর কি বললাম, প্রতিবিম্বটি হবে অসৎ প্রকৃতি। অসৎ মানে যে পাগলা প্রকৃতি দেখো না, পাগলা নিচে দেখো, তাই তো? এই হচ্ছে সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয় তার কিছু বৈশিষ্ট্য। বুঝতে পারছো? বুঝতে পারলে প্রতিবিম্বটি সমশীর্ষ হবে। সমশীর্ষ হয় যেমন অসৎ প্রকৃতি হয় সমশীর্ষ। স্যার না হলে পটি লিখেছেন। দেখো পার্শ্বীয় পরিবর্তন। না হলে পার্শ্বীয় পরিবর্তন, লেটারাল ইনভার্সন। বুঝলে? এরপর দেখো আমরা আসবো পার্শ্বীয় পরিবর্তন কি আর কাদের পার্শ্বীয় পরিবর্তন হবে। পার্শ্বীয় পরিবর্তন কি? দেখো এই যে বললাম আমরা যখন দর্পণের সামনে দাঁড়াই বাম হাত থেকে দেখি ডান হাত দেখি, ডান হাত থেকে দেখি বাম হাত দেখি। তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা, কি বললাম, পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা, এটাকে বলছে তার পার্শ্বীয় পরিবর্তন। কি বললাম, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে বলছে পার্শ্বীয় পরিবর্তন। তাহলে কাদের পার্শ্বীয় পরিবর্তন হবে, কাদের পার্শ্বীয় পরিবর্তন হবে না? তাই সবার কি পার্শ্বীয় পরিবর্তন হবে? পার্শ্বীয় পরিবর্তন সবারই হবে, কিন্তু আমরা বুঝতে পারি না। সবারই পার্শ্বীয় পরিবর্তন ঘটে কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। তাই কাদের বুঝতে পারবো না আর কাদেরকে আমরা বুঝতে পারবো? যদি বস্তু প্রতিসম হয়। প্রতিসম মানে কি? ধরো এই গাছটাকে তুমি যদি দুই ভাগ করো, ধরো আমি একটা পার্ট দিয়ে দেখাচ্ছি, শব্দ দিয়ে দেখাচ্ছি, তোমরা নিজেরাই বলতে পারছো এটা হবে না হবে। তোমার দরকার থাকলে লিখবে। আছে দেখো আমি বললাম প্রতিসম হলে, বস্তু যদি প্রতিসম হয় তাহলে আমরা কি দেখব, তার পার্শ্বীয় পরিবর্তন বুঝতে পারবো। কারণ আমরা বলতে চাই বস্তু প্রতিসম যদি হয় তাহলে পার্শ্বীয় পরিবর্তন বুঝতে পারা যায় না। তাহলে পার্শ্বীয় পরিবর্তন অ্যাকচুয়ালি ঘটবে না। ধরো তোমাকে যদি বলি এম, একটা শব্দ দিলাম, একটা এম শব্দ দিলাম, এইটাকে তুমি দর্পণের সামনে দিলে, তাহলে এই এম শব্দ থেকে বা অক্ষর শব্দ হচ্ছে অক্ষর থেকে, এই এম অক্ষর থেকে আমরা কি দেখবো, কি দেখবো, এমই দেখবো, তাই তো? এম থেকে আমরা কি দেখবো, এমই দেখবো। যদি ও লিখি ওটাকে কি দেখবো, ওই দেখবো, কিন্তু এদের পার্শ্বীয় পরিবর্তন ঘটছে, কিন্তু আমাদের পার্শ্বীয় পরিবর্তন থেকে বুঝতে পারছি না। কারণ বললাম বস্তুটা কি প্রতিসম। প্রতিসম মানে কি, যদি এটাকে আমরা মাঝামাঝি ভাগ করি, ভালোভাবে বুঝবে, যদি এরকম মাঝামাঝি আমরা ভাগ করে দিই, এর এই দিকটা এই দিকটা কি দুটোই সমান হচ্ছে। তাহলে এই সব বস্তুর ক্ষেত্রে আমরা পার্শ্বীয় পরিবর্তন কিন্তু বুঝতে পারবো না। মানে বুঝতে পারলে, বস্তু যদি প্রতিসম হয় সেক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? আর যদি অপ্রতিসম হয়, যদি কি বললাম অপ্রতিসম হয়, অপ্রতিসম হয়, তখন কিন্তু আমরা পার্শ্বীয় পরিবর্তন থেকে বুঝতে পারি।
বলবো? পার্শ্বীয় পরিবর্তন কে দেবে খুব সহজেই বুঝতে পারবে, খুব সহজেই বুঝতে পারবে। দেখো সেরকম তোমাকে আমি দুটো অক্ষর দিচ্ছি। দেখো ধরো এই একটা দর্পণ, ধরো এখানে অক্ষর দিলাম একটা আর, তাই কেমন দেখবো এটাকে? এরকম দেখবো তো, কারণ এর দেখো তুমি যদি দুই ভাগ করো দুদিক কি সমান হবে? হবে না। ধরো আরেকটা নেই কে, তাহলে কি দেখবো? বুঝতে পারলে? তাহলে কাদের ঘটবে, কাদের ঘটবে না বোঝা গেল? বুঝছো তো? এবার দেখো এই প্রসঙ্গে একটা কোশ্চেন দেয়, তোমরা সকলেই দেখেছো, একটা অ্যাম্বুলেন্স, প্রত্যেকেই দেখেছো। দেখবে অ্যাম্বুলেন্স কথাটা দেখবে সবসময় উল্টো দিক থেকে লেখা থাকে। কেন লেখা থাকে এরকম সেটা বলতে হবে? সবাই দেখেছো অ্যাম্বুলেন্স, এখন এমন কেউ নাই, দেখেছো তো? দেখবে অ্যাম্বুলেন্স কথাটা সোজাভাবে লেখা থাকে, কি থাকে? উল্টো দিকে লেখা থাকে। এর কারণটা কি? কি কারণ উল্টো দিকে লেখা? সোজা তো দেখতে পারতাম। দেখো হ্যাঁ প্রতিসরণ হবে। দেখো অ্যাম্বুলেন্স মানে কি? জরুরি পরিষেবা। অ্যাম্বুলেন্স মানে কি? তোরা কোনো রোগীকে নিয়ে যাচ্ছে, জরুরি পরিষেবা তো। তাহলে এই জরুরি পরিষেবা দেওয়ার জন্য কি হবে? যদি ধরো রাস্তাঘাটে ভিড় থাকে বা জ্যাম থাকে রাস্তায়, তাহলে কি হবে? সমস্যায় পড়ে যাবে রোগী। যদি অ্যাম্বুলেন্স কথাটা উল্টো দিকে লেখা থাকে, আমাদের সামনে গাড়ি রয়েছে, দেখবে গাড়ির চালকের পাশে দেখবে একটা সরকার দরকার থাকে, দেখেছো কিনা জানি না, দেখেছো? মোটর সাইকেল দেখবে থাকে একটা, ওই দরপণটা দিয়ে চলাচলের জন্য নয়, পিছনে কেউ আসছে নাকি যাতায়াত করার জন্য দেখছে, বুঝতে পারলে? সেই সামনে যে গাড়ি চালক, বুঝতে পারলে, তার যে দর্পণটা রয়েছে, সেই দর্পণে এই অ্যাম্বুলেন্স কথাটা কি দেখবে? সেই সামনের চালক কি দেখবে? উল্টো যে লেখাটা রয়েছে কি দেখবে? সোজা দেখতে পাবে। ফলে কি হবে? গাড়ির চালক তাকে কি হবে? রাস্তা সহজে ছেড়ে দেবে। এই কারণে কিন্তু অ্যাম্বুলেন্স কথাটা উল্টো হবে লেখা থাকে, বুঝতে পারলে? কি কারণে লেখা থাকে? কারণ অ্যাম্বুলেন্স মানে কি বললাম? জরুরি পরিষেবা। কারণ রোগী নিয়ে যায়, তার সামনে যদি ভিড় বাড়তে থাকে, যে অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে, পিছনে গাড়ি তো বুঝতে পারবে না। আর যদি পিছনে যে সামনে যে গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্সের সামনে, তার সামনে দেখবে গাড়ির সামনে একটা করে দর্পণ থাকে, সেই দর্পণে কি হবে? এই অ্যাম্বুলেন্স একটা পড়বে, তার কি দেখবে? তার ড্রাইভার যে সামনের চালক, সামনের গাড়ির চালক, সে কি দেখবে? সেটাকে সোজা দেখতে পাবে, বলে কি হবে? সেই গাড়ি চালক তাকে ছেড়ে দেবে। সেই কারণে কিন্তু এই অ্যাম্বুলেন্স কথাটা কি হয়? উল্টে লেখা হয়, বুঝতে পারলে? দেখো তারপরে তোমাদের রয়েছে যেটা আছে বর্ণালী। একটুখানি বলবা, বেশি বলবো না, সামান্য বলবো, বেশি আগে পড়াবো না, শুধু একটুখানি পড়াবো। একটুখানি আলোর বিচ্ছুরণ করবো। দেখো আলোর বিচ্ছুরণ, ঠিক আছে? এই ঘটনা তোমরা প্রত্যেকেই দেখেছো, দেখেছো? খুব দেখেছো। কত দেখেছো বলতে পারবে? আর হ্যাঁ ঠিক বলেছে, মুখে যদি যেটা মুখে জল ভরে পুরো দিক থেকে বিভিন্নভাবে বিশ্বাস করি। আর কোথায় দেখেছো? হ্যাঁ পরিষেবা তো আমিও জানি। আর কোথায় দেখেছো? মানে নিজের চোখে কথা দেখেছো। আর দেখবে যে তোমাদের সেই সিডি ক্যাসেটগুলো থাকে না,
দেখেছো তো? হয়তো সেই সিরিক অ্যাসিড যদি দেবে সূর্যের আলো পড়ছে, তাই তো দেবে সেগুলো কি হয় বিভিন্ন বর্ণে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ঘটনাটা হচ্ছে কি আলোর বিচ্ছুরণ। দেখো তোমাকে মানে যদি এমনি উদাহরণ দিয়ে যায় তুমি সবই জানো, সবই দেখেছো, কিন্তু এই ঘটনাটাকে যে বলে এসে জানো না। তাই তো কি বললাম, যদি একটা প্রতিসারক মাধ্যম থাকে, ওই যে বললো প্রিজম, প্রিজম তো তুমি দেখো নি, দেখেছ? কোথায় দেখলে প্রিজম? কোথায় দেখেছো প্রিজম? কোথায় দেখো? তোমরা যে উদাহরণগুলো দেখো ওইগুলো সবই দেখেছো। দেখো একটা প্রিজম মানে যদি কোনো প্রতিসারক মাধ্যম হয়, যদি কোনো প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যম নেই দিয়ে তার মধ্য দিয়ে যদি একটা সাদা আলোকে চালিয়ে দিই, পাঠিয়ে দিই, কি দেখবো? এই প্রিজমের মধ্যে ধরো প্রিজম তো আর আঁকতে পারছি না, 3 ডাইমেনশন, মানে প্রিজমের একটা ছেদ নিলাম, তাই তো অনেকগুলো প্রিজম তো দেখতে কেমন জানো তো, অনেকগুলো যে ত্রিভুজকে ধরো ধরো তোমাদের 1 টাকার কয়েন আছে তো, অনেকগুলো 1 টাকার কয়েনকে যেমন জড়ো করলে কি হবে একটা চোঙের মতো তৈরি হবে, সেরকম যদি অনেকগুলো ত্রিভুজকে একসঙ্গে রাখো, ত্রিভুজকে পর 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 পর, আর যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি প্রিজম। সেই প্রিজমের মতো একটা প্রতিসারক মাধ্যম, মাধ্যমটা কি বললাম? প্রতিসারক মাধ্যম। এই প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমে তুমি যদি সাদা আলো কি হয় চালনা করো, তাহলে কি দেখবো? এইরকম বিভিন্ন বর্ণের আলোতে ভাগ হয়। কি হবে? এরকম বিভিন্ন বর্ণের আলোতে ভাগ হয়ে যাবে। এই এক একটা বর্ণকে কি বলা হয়? মেনি দেখো আমরা যে 7টা বর্ণ পাবো, কি বর্ণের আলো বলছিলাম? সাদা, মানে এটা একটা কি যৌগিক বর্ণ। কি বর্ণ? মানে একটা যদি প্রিজমের মতো কোন প্রতিসারক মাধ্যমে যৌগিক বর্ণের আমরা আলো পাঠাই, ঠিক আছে, তাহলে এই প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের পর সেটা কি যাবে? বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হবে। বিশ্লিষ্ট হবে মানে কি? ভেঙে যাবে। ঠিক আছে, এই যে ঘটনা এটাকেই বলছে আলোর বিচ্ছুরণ। যদি সাদা আলো পাঠায় তাহলে কি হবে? এই দেখো এতগুলো বর্ণে আমার ভাগ হয়ে যাবে। এইগুলো কি প্রত্যেকটা এক একটা কি? প্রত্যেকটা কি এক একটা মৌলিক বর্ণ, মানে লালের মধ্যে লাল ছাড়া অন্য কেউ নাই। যৌগিক বর্ণ মানে কি বলছি? একাধিক বর্ণের মিশ্রণকে বলছি যৌগিক বর্ণ, আর এক এক থেকে বর্ণকে বলছে কি? মৌলিক বর্ণ। তাহলে একটা যৌগিক বর্ণের আলো একটা সাদা পাঠিয়েছিলাম, সেই আলোটা কি হলো? প্রিজমের মতো কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার পর কি হলো? বিভিন্ন বর্ণে ভেঙে গেল, মানে বিশ্লিষ্ট হয়ে গেল। এই যে ঘটনা এটাকে বলছে আলোর বিচ্ছুরণ। হয়েছে কি বর্ণে ভাঙলো? দেখো প্রত্যেকটা বর্ণের প্রথম অক্ষরগুলো লিখেছি আমি, ঠিক আছে? বেগুনি তার জন্য বে লিখেছি, ঠিক আছে? নীল তার জন্য দন্তের লিখবো আছে। আ মানে আকাশী, দন্তেশ্ব মানে সবুজ, ক মানে হলুদ, ক মানে কমলা, আর লা মানে লাল। এই 7টা বর্ণে বিশ্লিষ্ট হয়ে গেল। এই যে আলোর বিচ্ছুরণ, এই ঘটনাটি লক্ষ্য করেন কে জানো? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। এই যে ঘটনাটা বললাম এটা প্রথম তিনি দেখালেন। কে দেখেছিলেন? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। এই প্রশ্নটা মাঝে মধ্যে তোমাদের পড়ে, আলোর বিচ্ছুরণের ঘটনাটি প্রথম লক্ষ্য করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। হয়েছে? দেখতে হয়েছে তাহলে? তাহলে এই 7টা বর্ণে ভাগ হয়েছে তো। এবারে আমাকে তাহলে বলো
এই যে 7টা বর্ণ, এইটাকে যদি আমি একটা পর্দা লাগিয়ে দিই, এর পর্দা যদি দিয়ে দিই, এখানে একটা পর্দা ধরে দিই, তাহলে কি দেখবো এই যে 7টা বর্ণ পর্দার উপর কি হচ্ছে, একটার পর একটা কি হচ্ছে পড়বে। যদি পর্দা না দিই সেটা কি হবে, বেরিয়ে চলে যাবে, আমরা বুঝতেই পারবো না। পর্দা দিয়ে দিলে কি দেখবো এই বর্ণগুলো কি হচ্ছে একটার পর একটা একটার পর একটা কি হবে সজ্জিত আছে, তাই তো। এই যে পর্দা দেওয়ার পর যে একটা কি পেলাম, বর্ণের প্রতি পেলাম, কি পেলাম, বর্ণের প্রতি। এইটাকে আমরা বলবো কি, বর্ণালী। এই 7টা বর্ণ পরপর পড়লো, বর্ণালী দয়াশ্রয়, হ্যাঁ মেয়েদের নাম হয়ে যায়, বুঝছে? এটাকে কি বলছি আমরা, বর্ণালী। যে আলোর যে পরিণা পাচ্ছি এটাকে বলছি কি, বর্ণালী। বুঝতে পারছেন? পর্দার উপর সুসজ্জিত যে সজ্জা সেটাকে বলছি আমরা কি, বর্ণালী। এবারে আমাকে বলো, তাহলে এখান থেকে আমরা কি কি বর্ণগুলো পেয়েছিলাম, আবার একবার লিখে দিচ্ছি। কি পেয়েছিলাম, নে, নি, আ, স, হ, ক, লা। তাহলে এই যে বর্ণালী, এই বর্ণালীর মধ্যবর্ণ কোনটি, কোনটা হবে, সব। তাহলে তোমরা বললে, তোমরা একসাথে কি দিলে, বর্ণালীর মধ্যবর্ণ তোমরা গুণে দেখলে এই বর্ণটা হচ্ছে মাঝখানে আসছে, তোমাদের কোনো দোষ নাই, তোমরা বললে সবুজ। কিন্তু বর্ণালীর মধ্যবর্ণ সবুজ নয়, বর্ণালীর মধ্যবর্ণ হচ্ছে হলুদ বর্ণ। এই কোশ্চেনটা প্রচুর পরে থেকেই তোমরা সবুজ লেখো। এবার বলছে স্যার আমি তো গুনলাম মাঝখানে সবুজ আসছে, কিন্তু গুনার জন্য মধ্যবর্ণ বলা হয় না, কারণ এদের প্রত্যেকটা আলোর এক একটা নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য আছে। কি বললাম, প্রত্যেকটা আলো, এই যে প্রত্যেকটা বললাম মৌলিক বর্ণ বললাম তো, এগুলো এগুলো কি বললাম, প্রত্যেকটা মৌলিক বর্ণ। তাহলে এই প্রত্যেকটা মৌলিক বর্ণের কি বললাম, নিজস্ব কি আছে, ফ্রিকোয়েন্সি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। এদের তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে যদি প্রত্যেকের আমরা যোগ করে দিই, যোগ করার পর যদি তাকে 7 দিয়ে ভাগ করি, মানে কি করলাম, গড় বের করলাম, তাই তো। ধরো তোমাদের এখানে 4, 6 জন 5 জন মেয়ে আছে, সবাই কি করলাম, বয়সগুলোকে যোগ করলাম, দিয়ে তাকে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো আমরা, গড় বয়স পাবো তো। সেই তরঙ্গ দৈর্ঘ্যের গড় মানটা হয়েছে, এই 7টা বর্ণ আছে, 7টা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য লিখবো, লিখে তাকে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, গড় তরঙ্গ দৈর্ঘ্যের মান পাবো। সেই গড় তরঙ্গ দৈর্ঘ্যের মানটা এই হলুদ বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় সমান, বুঝতে পারলে? তার জন্য এই হলুদ বর্ণকে বলবো আমরা বর্ণালীর মধ্যবর্ণ। তাহলে কিন্তু সহজ নয়, তাহলে ভুল করে প্রতিদিন যাওয়া বলনি। তাহলে মধ্যবর্ণ বলতে কোন থেকে বলছে, এই যে হলুদ বর্ণের আলাদা বলছে আমরা বর্ণালীর মধ্যবর্ণ। এবার দেখো, তোমরা যে বললাম আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণের যদি বলি তোমাকে প্রাকৃতিক উদাহরণ দিতে, তাহলে প্রাকৃতিক উদাহরণ কি হবে, রংধনু, তাই তো। তাহলে আলোর বিচ্ছুরণের ঠিক আছে, আলোর বিচ্ছুরণের কি বললাম, প্রাকৃতিক উদাহরণ। তাহলে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ গেল রংধনু। কোনটা রংধনু, হ্যাঁ, আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ। তাহলে এখানে যে বললাম আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ রংধনু, তাই তো আমরা বলে দিলাম। তাহলে এখানে যেমন প্রিজমের ক্ষেত্রে তোমার প্রতিসারক মাধ্যম ছিল কে, যেমন আমরা সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে পাঠিয়েছিলাম, এটা মাধ্যম দিতে হয়েছিল,
সাদা আলোকে একটা মাধ্যমের সাহায্যে আমরা বিশ্লেষণ করেছিলাম তো 7টা বর্ণে। তাহলে এখানে তো আর কেউ নাই। যখন এই যে আমার রংধনু সৃষ্টি হচ্ছে, তাহলে এক্ষেত্রে প্রতিসারক মাধ্যমের কাজ করে কে? যখন রংধনু সৃষ্টি হচ্ছে তখন প্রতিসারক মাধ্যমের কাজটা কি করছে? সূর্য। সূর্য কি প্রতিসারক মাধ্যমের কাজ? সূর্য তো কি হচ্ছে? আলো দিচ্ছে। হ্যাঁ, আকাশে ভাসমান জলবিন্দু বা জলকণা, ঠিক আছে? আকাশে ভাসমান জলকণা, এটাই করে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। রংধনু সৃষ্টির সময় আকাশে যে ভাসমান জলবিন্দুগুলো থাকে বা জলকণাগুলো থাকে, এটাই কি করে? প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। বুঝতে পারলে? এইটাই তোমাদের আজকে থাকবে। এর পরের দিন আমরা এই বর্ণালীর যে ভাগগুলো শেষে 2 রকম আছে, শুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী, এইগুলো তোমাদের বলবো। ঠিক আছে, আজকে এইটুকু থাকবে।